সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং বাংলা বিষয়ের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজনে আপনাদের সাথে আছে আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে বরাবরের মতনই দুজন অতিথি উপস্থিত আছেন। তাদের পরিচয়টা আপনাদেরকে বলছি। আমাদের সাথে আছেন আজকে অধ্যাপক ডক্টর এম এ মান্নান, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছিলেন। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর বাসুদেব কুমার সাহা, যিনি সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে আছেন ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকাতে। এবং আমাদের সাথে যারা আছেন তাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আলোচনা করতে চান, সেই বিষয়টা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান পরিচালনার জন্য। জি স্যার, প্রথমে একটু আমাদের মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যেহেতু এখন ডেঙ্গু সিজন চলছে, ডেঙ্গু পরিস্থিতিটা দেশে বেশ আমি বলবো যে এখন একটু অবনতির দিকেই যাচ্ছে। তো এই পরিস্থিতিতে আসলে ডেঙ্গু নিয়ে আমাদের সাধারণ দর্শকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ বা কিছু তথ্য দেওয়ার থাকে সেটা আগে একটু জানতে চাই। না, সত্যি এটা একটা খুব আপনার এই প্রশ্নটা উপযোগী হয়েছে এবং কারণ হচ্ছে এখন এই ডেঙ্গু ফিভার, ডেঙ্গি বলা হয় অনেক সময়, এটা ডেঙ্গি, অনেক উচ্চারণটা ডেঙ্গি। তা এই জিনিসটা আপনাদের আমি বলি সব দর্শক এখানকার আজকের যে সমস্ত দর্শক আছে টিভিতে এবং সমস্ত অ্যাওয়ারনেসটা হলো সবচেয়ে বড় জিনিস, সচেতনতা। ডেঙ্গুর সচেতনতা যদি আমাদের মধ্যে থাকে, এই ডেঙ্গুটা মানে আমরা প্রিভেন্ট করতে পারবো। যেমন ডেঙ্গুটা হয় কিভাবে, আর ডেঙ্গু হলেই বা কি সাইন সিমটম হয়। প্রথমেই একটা ডেঙ্গুর যে সমস্ত এডিস মশাটা যখন কামড়ানোর পর এটা রক্তের যে মানে যে ইয়াটা চলে যায়, ডেঙ্গি ফিভার মানে যেটা হয় এই ভাইরাসটা দ্বারা, তা সেটা আমাদের এই এডিস মশাটা ক্যারি করে। তখন এই 3 থেকে 4 দিনের মধ্যে মানে ভীষণভাবে জ্বর হয়। এখন অবশ্য জ্বরের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর থাকে না। এখন হচ্ছে গিয়ে আগে যেমন সিভিয়ার হেডেক থাকতো, মানে ব্রেক বোন ডিজিজ বলা হতো, মানে হাড় ভাঙ্গা ব্যথা, জ্বর, মানে সমস্ত মানে এটা শরীরটাকে করে দিত। আর সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টটা হলো এখানে যখন অ্যাটাকের পরে এর হলো কি টার্গেট হলো কি ব্লাডের ওপর, বিশেষ করে প্লেটলেট কাউন্টটা একদম কমে গেলে কমায় যায় এবং সেখানে বোন ম্যারোতে সেটা ইনহিবিট করা, এবং সেই বোন ম্যারোতে যদি এই প্লেটলেট কাউন্ট যখন কম হয়ে যায় তখন হিমোরেজ হয়, রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যায়, যেখানে সেখানে রক্ত মানে ক্ষরণ হয়। এই জিনিসটাকে আমরা যদি মানে দেখি তখন দেখা যাবে সে রুগী কমপ্লেন করবে যে স্যার আমার সাংঘাতিক মাথা ব্যথা, মানে সারা শরীর ব্যথা এবং ব্যথার মানে অত্যাধিক ব্যথা। এই ব্যথার জন্য কিন্তু আমি মানে অন্যান্য কিন্তু ব্যথার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ব্যথার ওষুধ যে আমরা অন্যান্য ওষুধ দেবো, এসিক্লোফেনাক বা অন্যান্য ওষুধগুলো আমরা সাধারণত দিই না। প্যারাসিটামলটা এখানে সেফ, মানে যাদের জ্বর হচ্ছে, গায়ে ব্যথা হচ্ছে, তাদের ক্ষেত্রে সেফলি ওষুধটা ব্যবহার করা যায়। ওই যে অন্য ব্যথার ওষুধ যদি দেই তাহলে ওই হিমোরেজ বা রক্তক্ষরণতা প্রবণতা বেড়ে যাবে। তখন হবে কি আরো তার সাধারণত কিভাবে আমরা বুঝবো, আমাদের যে ঘামাচির মতো উঠে সারা শরীরে লাল হয়ে যায়, এই ধরনের একটা সিমটম হতে পারে। তা এটা যদি আরো ডেঞ্জারাস হয়, ডেঙ্গু হিমোরেজিক ফিভার, যেটা মানে যেখানে সেখানে চোখ লাল হয়ে যায়, মানে রক্ত চোখের কনজাংটিভাতে রক্তক্ষরণ হয়, তারপরে সমস্ত শরীরে চাকা রক্তের দাগ হতে পারে। এই জন্য এই সমস্ত রুগীকে সাধারণত আমরা সঙ্গে সঙ্গে পেলেই আমরা হসপিটালে পাঠাবো। তার আগে যদি কেউ সেই ডক্টর চিকিৎসা করতে চায়, তার একটু ডেঙ্গু ইনএসওয়ান অ্যান্টিজেন এটা যদি আমরা দেখি, উইথিন 4 ডেজের মধ্যে আমরা এটা পেয়ে যেতে পারবো পজিটিভ। যদি এর পরে আসে জ্বর থেকে অনেক 5-7 দিন দেরি হয়ে যায়, তখন আমরা দুটা জিনিস করি, মানে আইজিজি এবং আইজিএম, এই দুটা করলে আমরা পজিটিভ পাইতে পারি। আর মানে আইজিএমটা বেশি উইথিন 7 ডেজ, আর আইজিজিটা অ্যান্টিবডিটা অনেক দিন পর্যন্ত থাকে, 2-3 সপ্তাহ, কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। এই জিনিসটা সচেতন আমি সবার মানে উদ্দেশ্য বলবো যে আপনারা বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন,
যেখানে ওই যে মানে যে মশার কামড়ে এটা হচ্ছে সেটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি, বিভিন্ন জায়গায় পানি যাতে জমে না থাকে, এসির পানি যেখানে জমে আছে পরিষ্কার পানিতে আবার জন্মগ্রহণ করে বেশি। সেই জন্য এটা আমাদের যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে ইয়ার রাখতে পারি, পানি জমা যেখানে থাকে, ইভেন দেখা যায় যে কারো কারো বেসিন ওই পানি জমা থাকে, কারো কারো মানে কোথাও যাতে পানি জমে না থাকে সেটা যাতে সবাই একটু খেয়াল করে, সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জি জি, অনেক ধন্যবাদ। জি, ডক্টর বাসুদেব, আপনার কাছে একটু সেই বিষয়টা নিয়ে জানতে চাই, এই বিষয়ে আপনি কিছু অ্যাড করতে চান কিনা স্যারের সাথে, যারা ডেঙ্গুতে এখন আক্রান্ত হচ্ছেন, যেহেতু মৃত্যু ঝুঁকিটা থাকছে, কিছু কিছু ক্ষেত্রে তো রিস্ক অবশ্যই আছে, আর কিছু কি অ্যাড করতে চান স্যারের সাথে এই বিষয়ে? আসলে ডেঙ্গুতে কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল হচ্ছে যারা বাচ্চা এবং বৃদ্ধ, এই দুই শ্রেণী হচ্ছে মোর রিস্কে থাকে। তো যেহেতু এখানে স্যার একটি কথা বললেন যে প্ল্যাটলেট কাউন্ট কমে যায়, কমে যাওয়ার পর আসলে স্বাস্থ্যগত একটু অবনতি হয়, এবং এই জায়গাটাতে ডেঙ্গু যে হেমোরেজিক শক, অর্থাৎ পেশেন্টরা শকে চলে যায়। আমাদের দেশে মেইন প্রবলেম হচ্ছে এই শক ম্যানেজমেন্ট। একটি শিশু বা একজন বৃদ্ধ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল জ্বরে, আমরা এটা বুঝতেই পারলাম না, এবং এই শকটাকে যদি ইমিডিয়েটলি আমরা রিকভার করতে না পারি, প্রপার হসপিটালাইজেশন এবং এবিসি যে ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আসলে বিপজ্জনক, আমরা হারিয়ে ফেলতে পারি সেই শিশুটিকে অথবা বৃদ্ধকে। তো এই জায়গাটিতে চিকিৎসার চাইতে বড় বিষয় হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ ডেঙ্গু হলে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, অবশ্যই হসপিটালে আসতে হবে। বিশেষ করে আমাদের দেশে যে ভুল ধারণা রয়েছে যে ডেঙ্গু হওয়ার সাথে সাথেই যে ফোনে আলোচনা হবে এবং সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই যে ব্লাড মিসম্যানেজমেন্ট, এটা কিন্তু ডেথের একটি কারণ, যে কখন ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, কখন কত লেভেল পর্যন্ত গেলে প্ল্যাটলেট কাউন্ট কত লেভেল পর্যন্ত কমলে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন, এটা কিন্তু আসলে এখনও অনেক মানুষ জানে না। ইভেন দো যে অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকে জানেও না, যে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লেটলেট কাউন্ট যখন 50,000-এর নিচে আসে তখন অনেকেরই ব্লাডিং টেন্ডেন্সিটা হয়, মানে রক্তক্ষরণের প্রবণতা বেড়ে যায়। যখন 30,000-এর নিচে আসে, আমি ইভেন 10,000-ও দেখেছি, কিন্তু তেমন কোনো অসুবিধা নেই। তবে ডেঙ্গুর একটা জিনিস আমি সবার মানে উদ্দেশ্যে বলবো যে আপনারা কোনো ভয় পাবেন না, সাহস রাখবেন, এবং এত ভয়ের কিছু নাই। আপনি যদি ফ্লুইড মেনটেন করেন, খাওয়া দাওয়া মেনটেন করেন, পানি, শরবত, স্যালাইন খান, দেখবেন যে আপনি ভালো থাকবেন, ভয়ের কিছু নেই। ছোটো মোটোগুলো নিয়ে অত সবারই হসপিটালে যাওয়ার কোনো দরকার হবে না। যেগুলো দেখছেন যে মানে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু সমস্যা দেখছেন যে খুব সিভিয়ার হয়ে যাচ্ছে, চোখে রক্তে মানে জমা হয়ে গেছে, এই সমস্তগুলোতে আমরা সাধারণত হসপিটাল ম্যানেজমেন্টের দরকার। সেই জন্য ডাক্তারকেও বুঝতে হবে যে কোনটা হসপিটাল পাঠাতে হবে, কোনটা পাঠাতে হবে না, সেটাও একটা দরকার। জি, অবশ্যই। আমরা এখন আপনার যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইএনটি বিশেষজ্ঞ যেহেতু আপনি, আমরা এই নাক কান গলার বিষয়গুলো নিয়ে একটু আলোচনায় আসতে চাই। সেটা হচ্ছে নাকের সমস্যাটি নিয়ে আগে একটু বলবেন, যে কি কি ধরনের উপসর্গগুলো বা কমন কি কি রোগগুলো আসলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা দেখতে পান, সেটা আগে একটু জানান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের দেশের মানুষ চিকিৎসার চাইতে অপচিকিৎসার শিকার বেশি হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের মানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্রাম, এবং গ্রামের ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রথমে যায় না, তারা এই কোয়াক, পল্লী চিকিৎসক থেকে শুরু করে হাতুড়ে যারা এদের চিকিৎসা গ্রহণ করে থাকে। আমি যেহেতু একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, নিয়মিত আমি প্র্যাকটিস করছি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল শান্তিনগর ঢাকায়। সেখানে আমি রেগুলার বেসিসে যে কমন যে নাকের রোগীগুলো পেয়ে থাকি, যে তারা এসেই বলে স্যার আমার তো পলিপাসের সমস্যা। এই যে পলিপাস, পলিপ, কেউ বলে এটাকে পোলিও, এই যে গ্রাম বাংলার মানুষগুলো এসেই নাকের যে কোনো প্রবলেম হোক বলছে আমার পলিপের সমস্যা বা পলিপাসের সমস্যা, শব্দটা তারা এইভাবে উচ্চারণ করে। তো আসলে এটা একটা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে বলে পলিপের সমস্যা, এই ক্ষেত্রে আসলে কি কি উপসর্গগুলো একজন সাধারণ মানুষ, আমি এখানে আসছি। তো তারা তাদের যে কষ্টের কথাগুলো হচ্ছে যে মেইনলি যে প্রথমে তারা নাক দিয়ে দম নিতে পারে না, নিঃশ্বাস ছাড়তে পারে না, এরপর হচ্ছে যে প্রচণ্ড হাঁচি হয়, নাক দিয়ে সর্দি ঝরে। এই উপসর্গগুলো সাধারণত দেখা দেয়, কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা করে। তো এই প্রবলেমগুলো যখনই হয় তখন সঙ্গে সঙ্গে তারা তাদের মধ্যে যে রেডিমেড যে কথাটি আছে যে নাকে মনে হয় পলিপ হয়ে গেছে, তো যায়
কোয়াকদের কাছে তারা যে নাকের যে মাংসপিণ্ডগুলো ওরা দেখে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টার্বিনেটস, 3টি করে টার্বিনেটস আছে, আপনি নিশ্চয়ই জানেন, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। যে কোনো অ্যালার্জিক ফ্যাক্টর বা অ্যালার্জিক প্রিডিসপোজিশন থাকলে সেই টার্বিনেটগুলো কিন্তু একটু সাময়িক সময়ের জন্য ফুলে যেতে পারে, যেটাকে বলছি আমরা হাইপারট্রফি। এবং রোগীরাও আয়নার সামনে যে তার নাকটাকে ফাঁক করে এই টার্বিনেটগুলো দেখে, আর দেখা মাত্র সে ধরে নেয় এটাই পলিপ। তো এই জায়গাটাতে আসলে ভুলটা করে থাকে এবং তারা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কোয়াকের কাছে, হাতুড়ের কাছে, এবং তারা একদম ডিরেক্টলি সেটা কেমিক্যাল এজেন্টস দিয়ে বার্ন করে দিচ্ছে। এই বার্ন করে দিয়ে কিন্তু তারা তাদের সর্বনাশটা করে ফেলছে। কি হচ্ছে, এই যে টার্বিনেটগুলো, এটা তো আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো সেই প্রয়োজনীয় একটি অর্গান, এটাও ওয়ান কাইন্ড অফ অর্গান, এটাকে ডিস্ট্রয় করছে। এর ফলে কিন্তু সে অনেক কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। সাময়িক সময়ের জন্য সে কিছুটা আরাম পাচ্ছে, যে টার্বিনেটটাকে যখন তারা বার্ন করে দিচ্ছে ওখানে একটু স্পেস বাড়ছে, সে হয়তো বা সপ্তাহখানেক একটু শ্বাস নিতে পারছে, বাট এর লেট ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক খারাপ। কি হতে পারে, এখান থেকে আলটিমেটলি সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে কেমিক্যাল এজেন্ট যেহেতু ব্যবহার করছে, আলটিমেটলি এখান থেকে সাইনিকিয়া ডেভেলপ করে, অর্থাৎ ওখানে একটি র সারফেস তৈরি হয়। এই র সারফেসটি তার ল্যাটারাল ওয়াল এবং যে নেজাল সেপ্টাম এটার সাথে অ্যাটাচড হয়ে একটি সাইনিকিয়া তৈরি করে। এর ফলে কিন্তু কিছুদিন পর নাকটা বন্ধ হয়ে যায় এবং একটা পর্যায়ে ওই কেমিক্যাল এজেন্টটি যখন ব্যবহার করছে তখন সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনজুরি করে সেপ্টাল পারফোরেশন করতে পারে, অর্থাৎ নাকের মাঝখানে যে পার্টিশনটি আছে সেটা কিন্তু ফুটা হয়ে যায়, এবং ফুটা হয়ে গেলে আলটিমেটলি তার ড্রাই নোজ হয়, হ্যাঁ, এবং এরপর সে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়ে যায়। তো এই জাতীয় সমস্যাগুলো আমরা রেগুলার ফেস করছি। করার জন্য তো আসলে সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া দরকার আছে। কি কি ধরনের ট্রিটমেন্ট এই রোগীদের জন্য আপনারা প্রোভাইড করে থাকেন? ডেফিনেটলি দেখুন, যদি আমরা ইএনটি স্পেশালিস্ট যারা রয়েছে, আমরা যদি রোগীটাকে দেখে সিদ্ধান্ত নেই তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে। নর্মালি এই ধরনের রোগীদের আমরা এক্সামিন করে যদি দেখি যে তার নাকের হাড় বাঁকা, এখানে আমরা বলছি সেপ্টাম, এই সেপ্টামটা তো দুটি পার্ট থাকে, একটা হচ্ছে কার্টিলেজ তরুণ আস্তে, আর একটা হচ্ছে হাড়। তো যদিও আমরা সাধারণ জনগণ শুধু হাড় বাঁকার কথাটাই বলি, তো বেসিক্যালি সেপ্টাল ডেভিয়েশন থাকতে পারে, সেই সাথে হাড়টাও বাঁকা থাকতে পারে। এটি থাকলে পরে ন্যাজাল অবস্ট্রাকশন হয়। এর সাথে যদি হাইপারট্রফি থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে সেপ্টোপ্লাস্টি, অর্থাৎ সেপ্টামটাকে আমরা কারেকশন করে দিচ্ছি এবং টার্বিনেট যে ফুলে আছে সেটাকে টার্বিনোপ্লাস্টি করছি, না পুড়িয়ে। এটা আমাদের বিশেষ যন্ত্র রয়েছে এখন, অ্যাডভান্স টেকনোলজি, যেমন আমি ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে এন্ডোস্কোপ ব্যবহার করছি। যেই এন্ডোস্কোপ ইউনিট দিয়ে আমরা কিন্তু এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি প্লাস টার্বিনোপ্লাস্টি করছি এবং পেশেন্টদের আউটকাম ফ্যান্টাস্টিক। এবং আমার কাছে অনেক পেশেন্ট আসে যে স্যার আমি 15 বছর ধরে নাকের সমস্যায় ভুগছিলাম, চিকিৎসা নেওয়ার পর আমার একদিনও হাঁচি হয়নি, আমি আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে না, আরামে ঘুমাচ্ছি। আর যাদের এরকম নাকের সেপ্টাম ডেভিয়েশন আছে বা যেটা হাইপারট্রফি হয়ে আছে বা পলিপ হয়ে আছে, সবার জন্যই কি সার্জারি দরকার হয় কিনা, এটা দিয়ে মেডিসিন ট্রিটমেন্ট কোনো সম্ভব কিনা? যদি তার অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম থাকে, আমি বললাম যে নাক বন্ধ হওয়ার কারণ কিন্তু শুধুমাত্র নাকের হাড় বাঁকা নয়, কারো কারো ক্ষেত্রে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসটা আসলে অ্যালার্জিক যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো দায়ী। কারো ক্ষেত্রে কোল্ড অ্যালার্জি আছে, কারো ডাস্ট অ্যালার্জি আছে, কারো ফুড অ্যালার্জি আছে। এই অ্যালার্জেনটা আলটিমেটলি যখন ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তো সেই এনভায়রনমেন্টের মধ্যে গেলে তার নাক কিন্তু সাময়িক সময়ের জন্য ফুলে, যে নাকের যে টার্বিনেটগুলো আছে সেটা ফুলে যেতে পারে। তো আমরা যদি এই ফ্যাক্টরগুলোকে উইথড্র করি, দ্যাটস মিন কারো যদি কোল্ড অ্যালার্জি থাকে, আমরা যদি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, রাইট, কোল্ডটাকে অ্যাভয়েড করতে, ফ্রিজের খাবার খেতে নিষেধ করি, তারপর ঠান্ডা কোনো কিছু ডেফিনেটলি। তো এই জিনিসগুলো যদি করি সে কিন্তু এটা থেকে সে মুক্তি পাচ্ছে এবং এটার মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে। এখন সুন্দর সুন্দর অ্যান্টিহিস্টামিন এসেছে, ন্যাজাল স্প্রে আসছে, এগুলো দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। তো আমরা কারণের উপর ভিত্তি করে অনেক সময় সেটা মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব এবং অনেক ক্ষেত্রে সেখানে সার্জারি পলিপের, হ্যাঁ রাইট। আর পলিপের যে বিষয়টি, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ জানে না যে পলিপ জিনিসটা কি। এটা পলিপের ট্রিটমেন্টের ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। নমস্কার, আমি শুভ বলতেছিলাম গাজীপুর থেকে। আমি একটু বাসুদেব স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি, উনি আপনাকে শুনতে পাচ্ছে, আপনি বলুন। জি স্যার, নমস্কার। আমি স্যার ফোন দিয়েছিলাম, আমার ভাতিজা, ওর গলার ঠিক একটু নিচে আর কি স্যার, বাইরের দিকে, তো আকিলের মতো জন্মগত ভাবে স্যার একটু উঁচা হয়ে আছে আর কি। তো ওটার জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু মানে দেখতে জিনিসটা একটু ভিতর থেকে মানে ডাবানো এবং একটু ঝুলে আছে আর মানে বাইরের একটা অর্গানের মতো একটু ঝুলে আছে আর কি স্যার। আচ্ছা, আপনার বাচ্চাটার বয়স কত? বয়সটা 7 থেকে 8 বছর হবে স্যার। থ্যাংক ইউ। আসলে
ডেফিনেটলি এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইস্যুস। দেখুন, গলার সামনে যে কোনো ফোলা থাকলে এটা কিন্তু খুব দ্রুত ট্রিটমেন্ট করার প্রয়োজন। বেসিক্যালি গলার সামনে ফোলা এবং সেটি যদি ঢোকলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে ওঠে, এরকম কোনো সমস্যা থাকলে ডেফিনেটলি আমরা যারা ইএনটি চিকিৎসক রয়েছে আমরা সেটাকে দেখে আল্ট্রাসাউন্ড করে এফএনএসি করে কনফার্ম করার পর ট্রিটমেন্ট করব। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু হতে পারে, লিম্ফ নোড থাকতে পারে, তো সেই জিনিসগুলো আসলে দেখে চিকিৎসা করাটা সবচেয়ে বেশি জরুরি। আমার মনে হয় যে আপনি দ্রুতই একজন ইএনটি স্পেশালিস্টকে দেখান, তিনি এটা সঠিক সমাধান দিয়ে দিবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও আর একটা জিনিস হতে পারে থাইরোগ্লোসাল সিস্ট এবং থাইরয়েড মানে সুয়েলিং, এটা ইয়ে আছে, মানে ডিফারেন্সিয়েট করা যায়। যদি আপনি জিহ্বাটা বের করার সাথে সাথে থাইরোগ্লোসাল সিস্টটা উপরে উঠবে, আর যদি ঢুক গেলি তাহলে থাইরোগ্লোসাল সিস্ট ওখানেই থাকবে, উঠবে না। এই দুটার এই একটা পয়েন্টই আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, এটা আর কি। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। উনি সম্ভবত ওনার যে বাচ্চাটার কথা বলেছেন চামড়ার মধ্যে অনেক সময় ফোলা হিসেবে স্কিন ট্যাগও থাকতে পারে, সো আপনি আসলে একজন ডক্টরের সাথে দেখা করলে উনি দেখে তখন আপনাকে হয়তো বলে দিতে পারবেন কি অসুবিধা হয়েছে এবং সেটার জন্য কিছু করার দরকার আছে কিনা। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্যার, যেহেতু থাইরয়েডের বিষয়ে কথা এসেছে, আপনি এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে ডেফিনেটলি থাইরয়েড রোগীদের সাথে আপনি ডিল করে থাকেন এবং তাদের চিকিৎসা দিচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট একটু থাইরয়েডের রোগীদের ব্যাপারে উপসর্গের বিষয়টাকে একটু জানতে চাই। থাইরয়েড গ্ল্যান্ডের প্রথমেই কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডটা এমন একটা গ্ল্যান্ড, এটা হলো ইন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েড হরমোন নামে T3 T4 থাইরোক্সিন এই সমস্ত থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এটা কন্ট্রোল করে আবার পিটুইটারি হাইপোথ্যালামাস ব্রেন থেকে। সুতরাং এটা এত ইম্পর্টেন্ট, এটা জন্ম না হলে মানুষেরই জন্ম হতো না। যখনই আমাদের ভ্রূণের যখন তৈরি হয় এই থাইরয়েড হরমোন তখন দরকার হয়, এবং ভ্রূণের পরেও যখন ব্রেন ডেভেলপমেন্ট, বডির গ্রোথ, মানে আমাদের বডির গ্রোথ হয়, তখন এই হরমোনটা তৈরি হয়। এত সো ইম্পর্টেন্ট আর এত জরুরি। সেই জন্য এই বিষয়ে কিছুটা হলেও নলেজ রাখতে হবে সকল সাধারণ জনগণের। কারণ সেটা এই থাইরয়েড হরমোনের জন্য দেখা যায় যে এটা স্বল্পতার জন্য থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে না, এই জন্য হতে পারে। এখন বাচ্চা হাবাগোবা হচ্ছে, বাচ্চার দেখা যাচ্ছে যে তার স্কুল পারফরমেন্স ভালো না, সে স্কুলে বারবার ফেল করতেছে, বাবা মা চিন্তার মধ্যে পড়ে গেছে। তারপরে দেখা যায় যে বাচ্চা বাড়তেছে না, লম্বা হচ্ছে না। মানে এটা হচ্ছে তাদের যদি থাইরয়েড হরমোনের সমস্যা হয়, বিশেষ করে স্বল্পতা যদি হয়। আর বেশি হলে তো আবার অন্য ধরনের হয়ে যায়, তার অস্থির লাগা হয়, বুক ধড়ফড় করে, তারপরে শরীর সোয়েটিং হয়, গরম বেশি লাগে, তার হলো মানে শীতের দিনেও সে ফ্যান ছেড়ে থাকে, এত গরম এই থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনটা সাধারণত গলার 2 থেকে 4 কার্টিলেজের মধ্যে থাকে, এবং এটা একটা প্রজাপতি আকারের গ্ল্যান্ড। এটা মানে এই যে হরমোনটা আসে, এটা মানে সমস্ত বডির মধ্যে ছড়িয়ে গিয়ে বডির মেটাবলিজম মানে খুবই ইম্পর্টেন্ট। তাপমাত্রা রক্ষা করা, শরীরের তাপমাত্রা, শরীরের হজম, আমরা যে খাদ্য খাচ্ছি এই হজমটার ডেভেলপমেন্টের এটা যদি ডিফেক্ট হয়, দেখবেন যে আপনার হাইপোথাইরয়েড হলে তার কনস্টিপেশন হচ্ছে, মানে মুভমেন্টটাই কমে যাচ্ছে, ইন্টেস্টাইনাল মুভমেন্ট যেতে থাকবে এটা কমে যাচ্ছে, হোল বডির একদম মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, একদম স্লো হয়ে যায়। এই সমস্ত রোগী দেখা যায় যে সে মানে বারবার ঘুমাইতে থাকে, ঝিমায়, তারপরে ঘুম থেকে উঠতে দেরি করে, অলসতা লাগে, তারপরে দেখা যায় যে পায়খানা তার 2-3 দিন, সপ্তাহে 1 দিন হচ্ছে, কারো আরও কঠিনভাবে পায়খানা হচ্ছে। মানে এই সমস্ত যদি কারো থাকে, সুতরাং এই সমস্তগুলার আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ একান্তই জরুরি। কারণ হচ্ছে মানে সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি রোগটা ধরা যায় তাড়াতাড়ি চিকিৎসা দিলে, না তো এক পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে এই সমস্ত এটা। সুতরাং এই থাইরয়েড গ্ল্যান্ড এর মধ্যে 2 ধরনের ডিজিজ হয়, একটা হতে পারে হাইপোথাইরয়েড মেইন কমনলি, আর একটা বেশি তৈরি হয় হরমোন, একটা কম তৈরি হয়। আর একটা জিনিস ডেঞ্জারাস, যদিও অত ডেঞ্জারাস না, আমি বলি মুখের বলা। স্যার, আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে বলছেন যে কমে গেলে এবং বেড়ে গেলে যে মাত্রার তারতম্যের জন্য যে উপসর্গগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে বললেন, এই থাইরয়েড গ্ল্যান্ড আসলে রোগ কি ধরনের হতে পারে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটা খুব ভালো প্রশ্ন। ওইটা থাইরয়েড গ্ল্যান্ডের যদি আমাদের কয়েকটা রোগ হয়, একটা গয়টার, সিম্পল গয়টার, কোনো কিছু করতেছে না। আমাদের উত্তরবঙ্গে দেখবেন যে যাদের নদী অববাহিকা এলাকায় থাকে, চর এলাকায় থাকে, তাদের ওই আয়োডিন থেকে এই থাইরয়েড হরমোনটা তৈরি হয়।
এই হরমোনটা যখনই মানে আয়োডিন থেকে তৈরি হতে পারতেছে না, তখন এটা ওভার অ্যাক্টিভিটি হয়ে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। এটা সিম্পল কথা। তাছাড়া হয় কি ইনফ্লামেশন হয়, থাইরয়েডাইটিস এটাকে বলা হয়। এটা থাইরয়েডাইটিস হয়ে গেলে তখন সিভিয়ার গলার ব্যথা হয়। বলে যে স্যার আমার গলার ব্যথা, আমি তো করতে পারতেছি না। এটা আমরা একটা পরীক্ষা করলে আমরা টের পাই যে এটা থাইরয়েডাইটিস, হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। তাছাড়া ওই যে আপনি বললেন যে এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে স্বল্পতা, তো এরকম হচ্ছে যে কোনো কারণে, এটা পারিপার্শ্বিক কারণে হোক, খাওয়ার বিভিন্ন ভেজালের কারণে হোক, এই থাইরয়েড হরমোনটা মানে যেখান থেকে তৈরি হয় ওই সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে হয় কি মানে ওই হরমোনটা তৈরি হতে পারে না। অথবা যাদের ওই আমাদের এন্টি স্পেশালিস্ট আছে ওনাদের দ্বারা অপারেশন করে নেয় কোনো কারণে, সাসপেক্টেড ম্যালিগনেন্সি, অথবা যদি অন্যান্য কারণে হয় বেশি বড় হয়, কসমেটিক কারণে কেউ কেউ করা হয়, যাদের মেয়েদের সুন্দর রাখার জন্য বড় হয়ে গেলে খারাপ দেখা যায়, এই জন্য কসমেটিক পারপাসে এই থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করে। এই যখনই অপারেশন করা হলো তখন ওই হরমোনটা আর থাকলো না, তখনই তাকে আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিই। বিসাইড দিস, এর ছাড়াও আমরা করি কি জন্মগতভাবে তার ওই থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টালি মানে গ্ল্যান্ডটাই হলো না, তখন হবে কি ওই ছেলে বাচ্চা দেখা যায় যে মোটা হয়ে যাচ্ছে, জিহ্বাটা বড় হয়ে যাচ্ছে, আমলিক্যাল হার্ট নিয়ে হয়, পেটটা ফুটে অ্যাবডোমেন, বাচ্চা কাচ্চা নড়ে চড়ে কম, তারপরে চঞ্চল কম হয়, এই সমস্তগুলা বাচ্চাদের তখনই ধরতে হয় রোগটা। আদারওয়াইজ পরবর্তীতে যখন পার্মানেন্ট হয়ে যায় তখন পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। সুতরাং এই জিনিসটা যত তাড়াতাড়ি ধরা যায় তত তাড়াতাড়ি এটাকে, এবং খুব সিম্পল টেস্ট দিয়ে কিন্তু এটা বোঝা সম্ভব যে থাইরয়েড হরমোনটা সমস্যা হচ্ছে কিনা। যে এখন আগে আমরা যখন স্টুডেন্ট ছিল তখন অনেক মানে শুধু নিউক্লিয়ার মেডিসিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা জায়গায় হতো, এখন সব জায়গায় হয়, এখন অ্যাভেলেবল, চিকিৎসাও অ্যাভেলেবল। জি, চিকিৎসার বিষয়টা আপনার কাছে জানবো, তার আগে আপনি পলিপের ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন, সেই বিষয়টা আমি একটু থাইরয়েড প্রসঙ্গে একটু সাপ্লিমেন্ট করতে চাই। স্যার আপনি জানেন যে মানব দেহে যত ক্যান্সার তার 1/3 হচ্ছে হেড নেক ক্যান্সার, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 15 লক্ষ ক্যান্সারের রোগী রয়েছে, তার মধ্যে যদি আমি 1/3 হিসাব করি প্রায় 5 লক্ষই কিন্তু হেড নেক ক্যান্সার। এই হেড নেক ক্যান্সারের মধ্যে আপনার নেকের ক্যান্সারটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, এবং একটি গবেষণায় দেখা গেছে যে 2030 সালের মধ্যে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ হবে, অর্থাৎ প্রায় এটা দ্বিগুণ হয়ে যাবে, প্রায় 30 লক্ষ হয়ে যাবে। সো ইটস ভেরি অ্যালার্মিং সাইন ফর আস। এবং যে কথাগুলো বললেন যে থাইরয়েডের, আমাদের দেশে কিন্তু এখন থাইরয়েড ম্যালিগনেন্সির সংখ্যাটা দিন দিন বাড়ছে। অর্থাৎ আপনি জানেন যে স্যার আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কয়েক ধরনের ক্যান্সার হয়, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। আমরা যেহেতু এনটি সার্জন, আমরা কিন্তু এই বিষয়টি রেগুলার ফেস করছি, এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আনট্রিটেড অবস্থায় থাকে। আপনি যেমনটি বলছিলেন যে গয়টার, এটা গ্রামগঞ্জের মানুষ বা সাধারণ মানুষের ধারণা আছে গলার সামনে ফোলা, এটা বছরের পর বছর থাকবে, সমস্যা নাই, কোনো ক্ষতি করছে না, কিন্তু এরা যে নীরবে নিভৃতে ক্ষতি করে যাচ্ছে এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। দেখা যাচ্ছে যে লং স্ট্যান্ডিং যে থাইরয়েড টিউমার, এটা ট্রান্সফারেন্ট টু ম্যালিগনেন্সি, এই যে ঝুঁকিটা বাড়ছে ক্যান্সারের, এটা প্রিভেনশনের জন্য কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, এটা প্রিভেনশনের জন্য আমরা স্ক্রিনিং করি যে পেশেন্টের এটি কি বিনাইন না ম্যালিগনেন্সি, এবং ম্যালিগনেন্ট থাকলে এটা যাতে লাইফ থ্রেটেনিং কন্ডিশনে যাওয়ার আগেই কিন্তু আমরা সেগুলো সার্জিক্যালি রিমুভ করি। অর্থাৎ এই জায়গাটিতে স্ক্রিনিং করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিম্পল একটি টেস্টের মাধ্যমে আমরা স্ক্রিনিং করতে পারি, এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। তো এই জিনিসটা যদি আমরা করে, মানে কারো যদি গলার সামনে ফোলা থাকে সেক্ষেত্রে এটা যত দ্রুত সম্ভব আপনাদের কাছ থেকে ইগনোর করার কোনো সুযোগ নেই। অবশ্যই একটা জিনিস আমি বলি, এর সঙ্গে আমি একটা যোগ করি ম্যাডাম, এই জিনিসটা হলো কি থাইরয়েড যখনই একটা টিউমার বা একটা ফুলা নিয়ে আসবে গলার সামনে, তখনই আমরা একটা সাসপেক্টেড করি যে কি হতে পারে। তার মাথায় আনতে হবে ডাক্তাররা নিজেই চিন্তা করে ওটার একটা আল্ট্রাসোনোগ্রাফি, সিম্পল টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি করে আর থাইরয়েড ফাংশন, রক্তে T3, T4, TSH দেখা হয়। এই দুটা করলেই মোটামুটি আমাদের আল্ট্রাসোনোগ্রাফিতে দেখে যদি তার বেশি রক্ত সাপ্লাইটা বেশি হচ্ছে তাহলে এটা হাইপারথাইরয়েডিজম সাসপেক্ট করা হয়। আর যদি দেখে যে কোনো টিউমার সলিড হচ্ছে, শক্ত, এটা হলো কি ওখান থেকে তখন, অথবা এটা মানে সাপ্লাইও কম এবং কোল্ড টিউমারটা বলা হয়, এটাতে আমরা সাসপেক্ট করি যে ম্যালিগনেন্সি হতে পারে। কিন্তু একটা সুখবর শোনাই, এটা হলো কি যত ম্যালিগনেন্সি হোক, পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, যতগুলাই আছে, মানে এই সমস্ত যতগুলাই হোক, কিন্তু থাইরয়েড ক্যান্সার
সমস্ত মোটামুটি ভালো থাকে, মানে অন্যান্য ক্যান্সারের মতো মানে চিকিৎসা ভালো চিকিৎসা আছে এবং সেটাতে কিওর হওয়ার সম্ভাবনা, কিওর হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। এবং এটা সমস্ত টোটাল থাইরয়েডেক্টমি করার পরে যদি লিম্ফ নোডও ইনভলভ করে, পেপিলারি কার্সিনোমাতে দেখা যায় যে এই লিম্ফ নোডগুলো ইনভলভ করে। সেই লিম্ফ নোড সার্জিক্যাল ব্যাপারটা যেরকম উনি বলছেন, এটার মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু এই রোগগুলো দীর্ঘমেয়াদী রোগ থাকে এবং অনেকেরই দীর্ঘ সময়, অনেকের ক্ষেত্রে সারা জীবনে হয়তো মেডিসিনটা খেতে হচ্ছে, এই ট্রিটমেন্টের ব্যাপারটা অনেকেরই কিন্তু অনীহা থাকে, অনেকে ডাক্তারের কাছে নিয়মিত চেকআপে যান না। কি কি চিকিৎসাগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে এবং এটার ফলোআপটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট যারা ট্রিটমেন্ট নিচ্ছে? জি খুব একটা ইম্পর্টেন্ট, এটা সবারই আমি বলি, এই আমাদের এই দর্শক যারা আছে সবারই জানা উচিত, আমাদের এই থাইরয়েডের ব্যাপারে বিদেশে যাওয়ার আর দরকার হয় না। আমাদের দেশে সুন্দরভাবে চিকিৎসা আছে। এই থাইরয়েডের আইডিয়ার যদি শেষ পরিণতি ক্যান্সারও হয় তারও সুন্দর চিকিৎসা আছে। অনেক ক্যান্সারের রুগী তার থাইরয়েড, কিন্তু একটা জিনিস ফলো আপে রাখতে হবে, ফলো আপে তাকে অ্যাটাচমেন্ট ডাক্তারের সাথে সবসময় যোগাযোগ করে ফলো আপে রাখতে হবে। কারণ সেই কয় এটা যদি আবার ওষুধ না খায় আবার দেখা যায় যে তার শরীর ফুলে যাচ্ছে। থাইরয়েড যখন ক্যান্সার হলো তার ট্রিটমেন্টটা হলো কি, গলা ওই থাইরয়েড গ্ল্যান্ডটা ফেলে দেওয়া টোটাল, এবং ফলোড বাই ওই রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি দেয়। থেরাপি দিলে যদি কোনো 2-1টা সেল থেকে যায় ওটাকেও ওরা ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে তখন হবে কি, আপনার আর কোনো সেল থাকলো না, তখন হরমোনটা তৈরি হবে কোত্থেকে, তখন হরমোন বাহির থেকে আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। এই রিপ্লেসমেন্ট থেরাপি যদি না দেই তাহলে তো লোক ফুলে যাবে, আবার শরীর হবে। এটার সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হলো কি, আলটিমেটলি যখন ফুলে যাবে তখন হার্টে পানি নামে, পেরিকার্ডিয়াল ইফিউশন হয় হার্টের, তখন হার্ট আর অ্যাক্টিভিটি করতে পারে না, মানুষের পা ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, চোখের ভুরু পড়ে যায়, তারপরে হাত পা খসখসা হয়ে যায়। এই জিনিসটা, এই রোগটা আমরা বলি যে এটা যখন একটা হাইপোথাইরয়েডের রুগী, ওভার টেলিফোনেও বোঝা যায় যে তার আওয়াজটা হবে, গলার স্বরটা হবে খসখসে, ফ্যাস ফ্যাসে, হাঁস যেরকম ফ্যাস 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 করে এইরকম। এই জন্য বলা হয় যে দিস ডিজিজ ক্যান বি ডায়াগনোসিস ওভার টেলিফোন। টেলিফোনে আমরা এই ডিজিজটা মানে ডায়াগনোস করতে পারি। সুতরাং এই জিনিসটা যদিও এত সোজা, কিন্তু এটাকে গুরুত্ব দিতে হবে। জি, গুরুত্ব দিতে হবে অবশ্যই। আমরা এই আলোচনাটায় আবার আসবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম.এ. মান্নান, যিনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট, এবং আমাদের সাথে আছেন ডক্টর বাসুদেব কুমার সাহা, যিনি একজন ইএনটি স্পেশালিস্ট। যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, আপনি পলিপের ট্রিটমেন্টের ব্যাপারে বলতে চাচ্ছিলেন, যেহেতু অনেক ম্যাল ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট আসলে কি কি আছে এবং সেটার অপশনটা বাংলাদেশে কিরকম অ্যাভেলেবল? আসলে পলিপটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে পলিপটা কী জিনিস। এটি আসলে একটি মাংসপিণ্ড যেটি সাইনাস থেকে চলে আসে। সাইনাস, আমাদের মানবদেহে কতগুলো সাইনাস রয়েছে মুখের চারপাশে, মুখ অবয়বের, ম্যাক্সিলারি সাইনাস বলছি, এরপর রয়েছে ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, আরও গভীরে রয়েছে স্পেনোডাল সাইনাস। এই সাইনাসগুলো, এটা ক্রনিক যে ইনফ্লামেশন থেকে যে সাইনাসের ভিতরে যে মিউকোজা আছে, সেই মিউকোজাটা ধীরে ধীরে এটা বড় হতে থাকে এবং একটা স্যাগিং ডাউন হয়ে, বিশেষ করে ম্যাক্সিলারি সাইনাস থেকে এটি যখন বের হয় তখন আলটিমেটলি এটি নাকের বাইরেও আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে গলার দিকেও চলে যেতে পারে, অর্থাৎ নাকের দিকে বর্ধিত হয়ে ঝুলে পড়তে পারে, আবার অতিরিক্ত হলে পরে গলা দিয়েও কিন্তু ঝুলতে পারে। এই কন্ডিশনটাই মূলত হচ্ছে পলিপ। তো এই ধরনের কন্ডিশনে আমরা রোগটাকে দেখে নির্ণয় করার চেষ্টা করে থাকি। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, পাশাপাশি একটা সিটি স্ক্যান করলে আমরা একদম কনফার্ম করতে পারি যে সাইনাসটা দেখে যে এটি কোন টাইপের পলিপ, এটি কি অ্যান্ট্রোকোনাল পলিপ যে সাইনাস থেকে আসছে, রাইট, নাকি এথময়েডাল পলিপ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি এবং তখন ট্রিটমেন্ট হচ্ছে এক্ষেত্রে সার্জিক্যাল। আমরা এখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি ফেস, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, FESS, এই অপারেশনটি করার মাধ্যমে আমরা এই সাইনাসের এই যে পলিপ সমস্যা থেকে রোগীদেরকে মুক্তি দিতে পারছি এবং সেটা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবল। আমরা করছি, অপারেশনগুলো প্রতিদিন করছি। জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমার বয়স 43।
আমি জাতীয় হৃদরোগ থেকে গত 17/9/24 আমি হাড়ে পিঠে রিং লাগিয়েছি। তো এখন আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমি নামাজের সময় সেজদা দিতে পারবো কিনা। আচ্ছা স্যার, না না, এটা মানে সত্যিকার কথা বললে যে আপনি কটা রিং পরেছেন? রিং কটা পরেছেন? তিনটা। ইভেন রিং পরা কেন, বাইপাস যাদের করা তারাও, আপনার অপারেশন কতদিন হলো হয়েছে? 7 দিন। 7 দিন, জি। আচ্ছা, আপনার ওই যে রিংটা পরাইছে উনি সবচেয়ে ভালো উপদেশটা দিবে যে আপনার কতদিন। সাধারণত আমরা বলি যে 3 সপ্তাহ পরে, 3 সপ্তাহ আপনি রেস্টে থাকবেন, দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা বা জোরে হাঁটা, এগুলো একটা পরিমাণ করে এমনি সচরাচর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। এবং আপনার সিজদা দেওয়ার জন্য কোনো, আমার আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে এটাতে, কোনো ওই রিং আবার খুলে যাবে না, মানে সেটা তো ওনার কোনো অসুবিধা নেই, যেটা কনসার্ন যে সমস্যা হতে পারে কিনা। হ্যাঁ, না না, কোনো সমস্যা হওয়ার কথা না আর কি, এটার বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। জি। এবং তারপরও আপনার প্রশ্নটা যেটা বলেছেন যে সংশ্লিষ্ট যিনি আছেন সেই চিকিৎসকের কাছ থেকে জিজ্ঞেস করে নিলে ভালো। অবশ্যই অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে আরেকটা যেটা একটু জিজ্ঞেস করতে চাই, যেহেতু নাকের সমস্যা নিয়ে কথা হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম আমরা দেখি যে ফরেন বডি ইনসার্শন করা, হ্যাঁ, খুব সহজে ব্যাটারি বা কিছু একটা মুখের মধ্যে বা নাকের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ এবং এই ম্যানেজমেন্টগুলোর জন্য প্যারেন্টদের কতটুকু কনসিয়াস হওয়া উচিত এই জিনিসগুলো নিয়ে? নাকের মধ্যে বাচ্চারা আসলে ওরা খেলতে খেলতে দুষ্টামি করতে করতে অনেক কিছু ঢুকায় ফেলে নাক, কান, গলা দুটোর মধ্যে। নাকের মধ্যে ওরা নর্মালি পেন্সিল আছে না, পেন্সিল, রাবার। আমি যে গত কিছুদিন আগে একটা বাচ্চার নাকের ভেতর থেকে একটি ফরেন বডি বের করেছি, ও হচ্ছে যখন ক্লাস 3-তে পড়তো ওই সময় রাবার ঢুকাইছিল। তো সেই সময় ওইভাবে ভালো কোনো ডক্টরের কাছে যায়নি বা খুব একটি প্রবলেমও হয়নি, তো এটি নাকের ভেতরে আটকে ছিল। তো একটা পর্যায়ে দীর্ঘদিন পর ও ফেস করতে থাকে নাক দিয়ে সর্দি ঝরছে এবং এই সর্দিটা আর কমছে না। প্রথমে ওরা চিন্তা করেছে বোধহয় ঠান্ডা থেকে হচ্ছে, তো এভাবে করে বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছে, চিকিৎসা ঠিক মতন হয়নি, ঠান্ডা আর কমে না। একটা পর্যায়ে আমাদের কাছে যখন আসলো এবং আমি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম যে সর্দির কেমন, বলে যে বের হয় ঘন ঘন এবং দুর্গন্ধযুক্ত। তো তখনই তো আসলে আমরা সাসপেক্ট করলাম যে এটি কোনো ফরেন বডি, হ্যাঁ, অর্থাৎ নাকের মধ্যে দীর্ঘদিন ধরে যদি কোনো ফরেন বডি আটকে থাকে, সেখান থেকে ফরেন বডি গ্র্যানুলা বা সেকেন্ডারি ইনফেকশন ফলোড বাই এই টাইপের দুর্গন্ধযুক্ত পুষ বের হতে পারে, যেটাকে অনেকে ভাবছে যে হয়তো সর্দি। তো এটা আসলে বিষয় হচ্ছে যে একটা এক্সরে করলে ধরা পড়ে যায়, নোজ অ্যান্ড পিএনএস যদি আমরা করি, তারপর আমরা দেখলাম যে হ্যাঁ তার একটি শ্যাডো রয়েছে, একটা স্পট লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু তখন পেশেন্টটাকে বের করে ফেললাম, অর্থাৎ এটি ন্যাজাল সাকশন ক্লিয়ারেন্সের মাধ্যমে আমাদের কাছে ইএনটি ডাক্তারদের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো দিয়ে আমরা ফরেন বডি হুক বা অন্যান্য অনেকে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বাসার মধ্যে চেষ্টা করেন কান থেকে বা নাক থেকে জিনিসগুলো বের করে, এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা বা এটার জন্য বাচ্চার কোনো ঝুঁকি তৈরি হয় কিনা, এটা করা উচিত কিনা? ডেফিনেটলি। তো এই যে জিনিসগুলো এগুলো আমরা বের করি, কিন্তু বাসায় যারা ট্রাই করে থাকে, দেখুন নাক, কান, গলা সবই হচ্ছে সেন্সিটিভ অর্গান। তো নাকের মধ্যে যে একটি বদ্ধ জায়গা, তো বাসায় কিন্তু এভাবে সচরাচর কোনো কিছু নেই যে সেটা দিয়ে বের করবে। উল্টা এটা করতে যে সে ফর এক্সাম্পল কেউ ফোরসেপ দিল, কেউ সুই দিল, শলা দিল, কাঠি দিল, এগুলো দিয়ে যখন নাকের ভেতরের থেকে বের করার চেষ্টা করে, পক্ষান্তর ওটা তো বের হয় না, উল্টা আর ভেতরের দিকে চলে যেয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে, খাদ্যনালীর ভিতরে ঢুকে যেতে পারে, অর্থাৎ এটা ব্যাকে চলে যেতে পারে, ফরওয়ার্ডলি না এসে। আবার সেটা করতে যেয়ে কিন্তু ইনজুরি করছে, ব্লিডিং হচ্ছে। নাকের ভিতরে একটা সেন্সিটিভ যে জায়গা আছে সেটা আছে লিটলস এরিয়া, এখানে যদি একটু কোনো কারণে ইনজুরি হয় তখন কিন্তু নাক দিয়ে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হবে, পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এরকম কিন্তু আমরা পাই যে নাক দিয়ে রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে আসছে, যখন আমরা খোঁজ নিতে যাই সিচুয়েশন হলে একটু ধৈর্য ধরে আসলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তখন ট্রিটমেন্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া বাচ্চাদের আরেকটা কমন প্রবলেম আছে, ওটা কয়েন খেয়ে ফেলে। হাতের কাছে যে কয়েন টয়েন থাকে, তো এই কয়েনগুলো খাওয়াটা কিন্তু একটা কমন ঘটনা। তো সেক্ষেত্রে আমরা বলি যে শিশুদের এবং কোমলমতি শিশুদের হাতের নাগালের বাইরে এই জাতীয় দ্রব্যাদি রাখতে হবে, যাতে করে ওরা এটা খেলতে খেলতে দুষ্টামি করতে করতে গিলে না ফেলে, কোনো কিছুর মধ্যে ঢুকায় না দেয়। অবশ্যই। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। ফোনটা আমাদের সাথে এখন আর সংযুক্ত নেই। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে
নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে ডেফিনেটলি আপনি এরকম পেশেন্টও পেয়ে থাকে যারা টনসিলের সমস্যা নিয়ে ভুগছে। তো আমরা বাচ্চাদের ক্ষেত্রে আবার অ্যাডিনয়েডের প্রবলেমে দেখি। সো এই টনসিল এবং অ্যাডিনয়েড এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে সবার মধ্যে একটা আমি বলবো যে কনফিউশন কাজ করে। যখন কি অপারেশনের কথা বলেন অনেকেই কিন্তু সেটা করতে চান না। তো আসলে এখানে সার্জারি কতটুকু প্রয়োজনীয় এবং করলে আসলে সেটাতে কোনো অসুবিধা তৈরি হতে পারে কিনা, যেহেতু প্যারেন্টসদের এটা নিয়ে একটা ভয় কাজ করে। আপনি ঠিকই বলেছেন যে বাচ্চাদের মধ্যে যে কমন যে প্রবলেমটা এডিনোটনসিলাইটিস, বাচ্চাদের বেশ কিছু উপসর্গ যদি কোনো অভিভাবক লক্ষ্য করে থাকে, বিশেষ করে বাচ্চারা হা করে ঘুমায়, রাত্রে ঘুমের মধ্যে নাক ডাকে, মুখ দিয়ে লালা ঝরে, গিলতে পারছে না, বাচ্চাটি পড়ালেখায় মনোযোগ নেই, এরপর তার যে স্কুলের পড়ালেখায় মনোযোগ নেই, এরকম উপসর্গ যখন থাকে বাচ্চার মায়েরা তখন প্রথমে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের লাইন মতন চিকিৎসা করেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রবলেমগুলো সলভ হচ্ছে না। আসলে ওই সময় বেসিক্যালি কিন্তু একজন ইএনটি স্পেশালিস্টের প্রয়োজন হয়ে থাকে। আমরা যারা ইএনটি স্পেশালিস্ট আমরা কিন্তু এটার রুট কজটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা কিছু পরীক্ষা করে থাকি। একটা সিম্পল এক্স-রে নাজোফারিংস ল্যাটারাল ভিউ করার মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং তার ওরাল ক্যাভিটি এক্সামিন করে যদি দেখি যে টনসিলটি হিউজলি এনলার্জড এবং এডিনয়েডের গ্রেড রয়েছে, গ্রেড 1, 2, 3, 4, অর্থাৎ এটি ন্যাজোফারিংস আপনি নিশ্চয়ই জানেন যে ন্যাজোফারিংস অবস্থান করে, অর্থাৎ এটি একটি হাইপারট্রফি হয়ে যায়, রিপিটেটেড স্রোত বারবার যখন গলায় সংক্রমণ হয় ব্যাকটেরিয়া দিয়ে, বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই সময়টাতে ওদের সংক্রমণের মাত্রাটা বেশি, যার ফলে কিন্তু টনসিলটা বেসিক্যালি একটি লিম্ফয়েড অর্গান, এটি ডিফেন্স দিতে যে আপনি এটি ফুলে যায় বা হাইপারট্রফি হয়ে যায় এবং এটার রিয়াকশনে এডিনয়েডটাও ফুলে যাচ্ছে। তো এই কন্ডিশনে তাদের কিন্তু রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হচ্ছে, যেহেতু ন্যাজোফারিংস দিয়ে ইয়ারএনটিটা হচ্ছে না। এর ফলে বাচ্চারা হা করে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দ হচ্ছে, বাচ্চাদের মা বাবারা ভয় পেয়ে যায় যে এতটুকু বাচ্চা কেন নাক ডাকবে। তো নাক ডাকার রিজনটা আসলে মূলত এটাই, এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা যারা ইএনটি স্পেশালিস্ট আমরা যদি দেখি যে এডিনয়েড গ্রেড 2, 3-তে চলে গিয়েছে এবং তার ডেইলি লাইফস্টাইলটা হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু সার্জারি ইজ দ্য মানে লাস্ট সলিউশন অ্যান্ড দ্য বেস্ট সলিউশন। সেক্ষেত্রে কোনো ভয়ের কারণ নাই। আর যে প্রশ্নটি আপনি করলেন যে এটা কেটে ফেললে বা রিমুভ করলে ক্ষতি হবে কিনা, দেখুন এটা একটা ডিফেন্সিভ অর্গান অর্থাৎ লিম্ফয়েড অর্গান। তো এটি যেহেতু তার শরীরে ক্ষতি করছে, তার লাভ না করে সেই জিনিসটাকে রাখার কোনো প্রশ্নই ওঠে না, এবং এটা ফেলে দিলেও কোনো ক্ষতি নেই, কারণ আরও অনেক ডিফেন্স সিস্টেম আমাদের মানবদেহে রয়েছে। টনসিল ফেলার পরেও কিন্তু আরও টনসিল থাকে, লিঙ্গুয়াল টনসিল থাকে, টিউবাল টনসিল থাকে। এটা কিন্তু অনেকে জানে না যে লিঙ্গুয়াল জিহ্বার গোড়াতেও কিন্তু টনসিল থাকে, তারপর টিউবাল টনসিল থাকে। তো এই জিনিসগুলো কিন্তু তখন ডিফেন্স অংশ নিচ্ছে, অতএব তার ডিফেন্সিভ কোনো প্রবলেম হবে না। জি, আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষের দিকে লাস্ট যে প্রশ্নটা করতে চাই, অ্যালার্জির সমস্যা আমাদের দেশে খুবই কমন, যেহেতু অনেক ধুলাবালি এবং অনেক পলিউশন আছে। সো এই বেশিরভাগ এনটি সমস্যার সাথে কিন্তু অ্যালার্জির একটা সম্পর্ক আছে ওতপ্রোতভাবে। সো অ্যালার্জিটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় বা যারা অ্যালার্জিতে ভুগছেন তারা কিভাবে ভালো থাকতে পারেন, খুব ছোট করে একটু বলতে হবে। ডেফিনেটলি অ্যালার্জিক প্রবলেমটা খুবই কমন একটি সমস্যা, এবং অ্যালার্জিক রাইনাইটিস যখন হয় তখন কিন্তু নাক চুলকাচ্ছে, গলা চুলকাচ্ছে, কানও চুলকাচ্ছে, এবং দেখবেন যে মানে এমন মানুষ খুঁজে পাওয়া ভার যে কান চুলকায় না, এবং এটার রিজন কিন্তু অ্যালার্জি। তো কান চুলকানোর সময় কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কটন বাডটা ব্যবহার করছি, এবং এটা প্রতিদিনের একটি প্রাত্যহিক কাজ হয়ে দাঁড়িয়েছে। এবং কটন বাড ব্যবহার করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে কানের পর্দা ইনফেকশন হয়ে সেখান থেকে কিন্তু ক্রনিক অটাইটিস মিডিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ কান পাকা রোগ হয়ে যাচ্ছে। অতএব এই অ্যালার্জিক রিয়াকশানগুলো কিন্তু আমাদের নাকের উপর প্রভাব ফেলছে, কানে গলায় প্রভাব পড়ছে। তো এটা থেকে প্রিভেন্ট করার জন্য অ্যালার্জিক ফ্যাক্টরগুলো যেগুলো দায়ী রয়েছে আমরা ইএনটি স্পেশালিস্ট হিসেবে সাজেস্ট করে থাকি যে ডাস্ট, কোল্ড এবং ফুড যে অ্যালার্জিগুলো আছে, ফুড অ্যালার্জিগুলো ওই ব্যক্তিটি বুঝতে পারবে যে কোন খাবারের সাথে সে জড়িত, কোন খাবারগুলো খেলে তার অ্যালার্জিটা, এটা সে নিজেই অ্যাভয়েড করতে পারবে। তবে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা মানে সে বুঝতে পারে না, এই জন্য কিন্তু ইমিউনোলজিক্যাল টেস্ট রয়েছে যে তার কোন কোন খাবারে অ্যালার্জি, সেগুলো কিন্তু পরীক্ষা করার মাধ্যমে বের করা যায়। এই জন্য একজন অ্যালার্জি প্রিভেনশনের জন্য কোনো ভ্যাকসিন আছে কিনা, যারা অ্যালার্জিতে ভুগছেন তাদের জন্য কি কোনো ভ্যাকসিন অ্যাভেলেবল আছে কিনা? অ্যালার্জির জন্য হ্যাঁ, এই বিষয়গুলো আসলে যারা ইমিউনোলজিস্ট আছেন, অ্যালার্জি স্পেশালিস্ট আছেন, তারা এটাকে ডিল করে থাকেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রিভেনশন, ফ্যাক্টরগুলোকে উইথড্র করতে হবে। অনেকে আছে যে ফ্যানও ছেড়ে দিচ্ছে, এসিও ছেড়ে দিচ্ছে, এবং এসিটা মাথার উপর থাকছে, সে কিন্তু দীর্ঘদিন ধরে গলার মধ্যে কপ ভাব থাকবেই। অতএব ওই ফ্যাক্টরটা থেকে তাকে দূরে থাকতে হবে। জি অবশ্যই, ধন্যবাদ স্যার। আপনার কাছেও লাস্ট প্রশ্ন, আমরা একদমই শেষের দিকে খুব ছোট করে একটু যেটা বলছিলাম আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যারা থাইরয়েডের রোগীরা আছেন, ক্যান্সার ছাড়াও অনেকেই সাধারণভাবে কিন্তু থাইরয়েড রোগে আক্রান্ত আছেন, যারা নিয়মিত হয়তো ওষুধটা খাচ্ছেন, তাদের ক্ষেত্রে মেডিসিনের ব্যাপারটা রেগুলারভাবে নেওয়াটা কত ইম্পর্টেন্ট এবং চেক আপটা কীভাবে করা উচিত, খুব ছোট করে একটু বলতে হবে। তা থাইরয়েডের আবার দুই ধরনের, একটা হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, দুটারই দুই ধরনের মেডিসিন।
একটা হলো কি মানে যে মেডিসিনটাকে দিয়ে আমরা থাইরয়েড হরমোনটাকে কম সেক্রেশন করাবো, হাইপারথাইরয়েড যেটা ব্যবহার হয়, যেমন কার্বিমাজল, মিথিমাজল, পায়োইউরেথ্রিস, এই সমস্ত ওষুধগুলো আমরা হাইপারথাইরয়েডে ইউজ করি। তাছাড়াও পালস রেট বেশি থাকে, গরম বেশি লাগে, এটার জন্য বিটা ব্লকার ব্যবহার করি। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। আর হাইপোথাইরয়েডের জন্য আমরা মেইনলি হলো থাইরক্সিন, মানে থাইরয়েড হরমোনটাকে রিপ্লেসমেন্ট দিচ্ছি, এটা আমরা রিপ্লেসমেন্ট থেরাপি দিই। আর হলো এটা মনিটরিং করতে হয় 3 মাস অন্তর, মানে অ্যাটলিস্ট 3 মাস অন্তর অন্তর একটা পরীক্ষা করলে দেখা যাবে যে ফ্রি T4 and TSS করে দেখানো হয় যে সত্যিকারের ওনার নর্মাল লেভেল আছে কিনা। এটা সারা জীবন খেতে হতে পারে, জি এটা সারা জীবনের জন্য রোগ, এর মনে রাখতে হবে। কিন্তু এরকম যাতে না হয় যে একজন মেডিসিন শুরু করেছেন সেটা চেকআপ ছাড়াই অনেক দিন ধরে খাচ্ছেন, এরকম যাতে না। হ্যাঁ, এরকম অনেকে দেখা যায় যে আমি হাইপোথাইরয়েডের ওষুধ দিছি, ডোজ হয়তো বেশি পড়ে গেছে, কিন্তু উনি ওই খেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে হাইপোথাইরয়েড যেটা বেশি গরম বেশি লাগা, শরীরের ওজন কমে যাওয়া, তারপরে আপনার মানে চোখগুলো বের হয়ে আসা, এই সমস্ত জিনিসগুলো তার আবার সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে ডোজ বেশি পড়ে গেছে। তার আমরা আবার এই জন্য মনিটরিং বা তাকে চেক আপের দরকার আছে। 3 মাস পর ইউজুয়ালি করি, 3 মাসের আগে ইউজুয়ালি দরকার হয় না। আমরা সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে একবার একটা পরীক্ষা করে দেখি যে ফ্রি T4 and TSS এটা করলেই আমরা সাধারণত বুঝি। আর হাইপোথাইরয়েডের যে আরও একটা জিনিস আমরা করে দেখি যে হাইপোথাইরয়েডের সাধারণত এর সঙ্গে কতগুলা মানে এটা অটোইমিউন ডিজিজ, এটার সাথে আরও অন্যান্য ডিজিজ সম্পৃক্ত থাকতে পারে। এই জন্য যেটা এর অটোইমিউন ডিজিজের সঙ্গে 3-4টা রোগ সম্পৃক্ত থাকতে পারে, তার মধ্যে একটা ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসটা। তারপরেও থাকে কি যেমন ভিটিলোগো, ওই যে হঠাৎ দেখা যায় যে সাদা হয়ে গেছে এক জায়গায় অথবা কালো হয়ে গেছে, এডিশন ডিজিজ, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এই সমস্ত যেগুলোতে থাকে। তারপরেও আমরা ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস, তারপরে আরও কিছু রোগ থাকে যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, এদের গিরা ফুলা, এই সমস্ত রোগগুলো এটাকে বলা হয় অটোইমিউন অ্যাসোসিয়েশন। এগুলাকেও ডাক্তারদের মাথায় রাখতে হয় যে ডক্টর মাস্ট হ্যাভ অ্যান ওয়াইড অ্যাঙ্গেল আই, সেই জন্য এটা রেখে ওগুলোকেও আমরা মানে ডিটেক্ট করে ওরও চিকিৎসা দিতে হবে। নাতে শুধু একটা দিলে ওই শুধু একদিকেই চিকিৎসা চলে যাবে, রুগী প্রপারলি মানে ভালো ফিল করবে না। সেজন্য আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ওটার সঙ্গে কোনো আর কোন রোগের সম্পৃক্ততা আছে কিনা সেটা যাতে দেখে নিই, একবারে সবগুলো চিকিৎসা একসাথে পান। আর হাইপোথাইরয়েডের যদি একবার হয়, যে কারণেই হোক, অটোইমিউন কারণে হোক বা রিপ্লেসমেন্ট কারণে হোক অথবা পোস্ট অপারেটিভের থাইরয়েড অপারেশনের পরে হোক, এটা সারা জীবনের জন্য চিকিৎসা। আপনি কোনো রোগী মনে করবে না যে আমার এদের 6 মাস 3 মাস 1 বছর খেয়ে ভালো থাকবো, এটা না। এটা মনে রাখতেই হবে যে এটা আমাকে সারা জীবন এই ওষুধটা খেয়ে যেতে হতে পারে। এবং যে কোনো ওষুধের আসলে শুরু করা এবং বন্ধ করার বিষয়টা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করাটা খুবই ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সাথে থেকে মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থেকে আজকে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আশা করছি দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন সবাই।